নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের স্বাগত জানাই। গতকালই আপনাদের বলেছিলাম যে আজ আমি সরসঙ্ঘ চালক মোহন ভাগবতের যে ভাষণ গতকাল শুনেছি, তার সার কথা আমি যেটা বুঝেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং তার ভাষণ শোনার পরেও আমার মনে যে দু একটা প্রশ্ন আছে যা জিজ্ঞেস করার কোনো অবকাশ আমার কাছে ছিল না, সেগুলোও উত্থাপন করব। অন্য কোনো কারণে নয়, যে শুধু এইটুকু কারণে যে তাহলে মোটামুটি পরিপ্রেক্ষিতটা বোঝা যাবে। প্রথম কথা যেটা বলা প্রয়োজন সেটা হলো, এটা অবশ্যই আরএসএসের সভা ছিল। আরএসএসের প্রধান পুরোহিত যেখানে একমাত্র বক্তা, সেখানে এই সভাকে তো আর অন্য কারোর নামে চিহ্নিত করা যাবে না, যায়ও না। কিন্তু যেটা আশ্চর্যের সেটা হলো, আরএসএসের সভা হলেও শ্রোতাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু আরএসএস, আমারই মতো, হয়তো আমার মতো এতটা দূরত্ব নয়, আরএসএসের সঙ্গে তাদের কোনো সংস্রবই নেই। তাদের মধ্যে অনেককে আমি দেখলাম যারা বয়সে নবীন, কয়েকজন ডাক্তার, সরকারি হাসপাতালের ডাক্তার, কয়েকজন ইঞ্জিনিয়ার, কয়েকজন আইটিতে কাজ করেন, এবং প্রাক্তন বিচারপতি, প্রাক্তন বায়ুসেনা প্রধান, সব মিলিয়ে এটা একটা এক্লেকটিক সমাবেশ কলকাতার নাগরিক ও সুধী সমাজের একটা তুলনায় উচ্চকোটির মানুষদের কাছে। কেননা নীতিগতভাবে আরএসএস অবস্থান নিয়েছে যে দেখুন, there is no point teaching to the convert. যারা অলরেডি ধর্মগ্রহণ করে ফেলেছে তাকে আর পুরনো কথা নতুন করে বলার তো কোনো মানে হয় না। সুতরাং এই যে তিনি একটা বক্তৃতামালা ভারতবর্ষের 4টে মেজর শহরে দিচ্ছেন, সেখানে কিন্তু শ্রোতা হিসেবে উপস্থিত থাকছেন তারা যারা আরএসএস সম্পর্কে জানতে কৌতূহলী, কিন্তু আরএসএসের সক্রিয় সদস্য নন। কলকাতাতেও ঠিক সেই অভিজ্ঞতারই পুনরাবৃত্তি হলো। অবশ্য মোহন ভাগবত রসিকতা করে বললেন যে আমাদের উদ্দেশ্য কিন্তু আপনাদের আরএসএসে ফেরানো নয়। যেহেতু শতবর্ষ হয়েছে সংগঠনটির, অতএব আরএসএস কি, তার উৎপত্তি কোথা থেকে, কিভাবে তারা ধীরে ধীরে এগোলো, এবং সবশেষে এই শতবর্ষে তারা নতুন কি কি করার পরিকল্পনা করেছে, সব মিলিয়ে একটা আলেখ্য, যেটা খুব সুন্দরভাবে তিনি দুটো পর্বে ভাগ করে একেবারে অনর্গল সহজ হিন্দিতে বলে গেছেন, কোনো কাগজ না দেখে, একবারও ঢোক না গেলে, এক গ্লাস জলও না খেয়ে। গতকালই আপনাদের বলেছি যে যে বক্তা তার সামনে উপস্থিত শ্রোতাদের একেবারে নিবিষ্ট মনে তার কথা শুনতে বাধ্য করেন, এইরকম বক্তার সংখ্যা বিশেষ একটা নেই। তার মানে এই নয় যে আপনি আবিষ্ট হয়ে তার কথা শুনছেন মানে তার সব কথার সঙ্গে আপনি একমত হচ্ছেন বা একমত হওয়ার কোনো দায় আছে। কিন্তু আপনি যতই দ্বিমত পোষণ করুন, শেষ পর্যন্ত তার কথা খুব ভালো করে শোনার প্রলোভনটা আপনি ত্যাগ করতে পারছেন না।
আমাকে যদি বলেন মোহন ভাগবতের মনমোহনী জাদু আসলে এটাই, ফ্যান্টাস্টিক স্টোরি টেলার, এবং যখন বক্তৃতা দেন তার মধ্যে কোনো একটা উচ্চকোটির দর্শনের ব্যাখ্যা থাকে না, এমনকি একেবারে তত্ত্বকথার পর্যন্ত তিনি সম্পূর্ণভাবে এড়িয়ে চলেন। যেটা বলেন সেটা কাজের কথা, কেজো কথা, অভিজ্ঞতার কথা, এবং তার কমিউনিকেশন স্কিলের প্রধান লক্ষণীয় দিকটা হলো একেবারে ডাইরেক্ট কভেনান্ট উইথ হিজ লিসনার্স। এই প্রেক্ষাপটে তিনি গতকাল আমি আপনাদের বলেছিলাম আরএসএস সম্পর্কে 3টি বিভ্রান্তির কথা বলেছিলেন, এবং তারপরে বলেছিলেন যে এই সব কথায় বিশ্বাস করে কেউ যদি আরএসএসকে বুঝতে চায় তাহলে সে মস্ত ভুল করবে। তাহলে আরএসএসকে বোঝার উপায় কি? তার মতে আরএসএসকে বুঝতে এলে ইংরেজিতে একটা কথা আছে, সিইং ইজ বিলিভিং। আপনারা আসুন, যেখানে খুশি আসুন, দেখুন আমরা কি করি। আর তারপরে যে রাইডারটা দিলেন সেটা কিন্তু সাংঘাতিক। বললেন দেখলেও হবে না, আপনাকে আমরা কি করছি সেটা অনুভূতি দিয়ে বুঝতে হবে। আচ্ছা, এত কষ্ট করে আরএসএস কি সেটা বোঝার ঝক্কি কতজন নেবেন আমি বলতে পারছি না। প্রথমে আরএসএস সম্পর্কে আকৃষ্ট হতে হবে, তারপরে কোনো না কোনো ক্যাচ ধরে তাদের শাখা অথবা কোনো কার্যালয়ে যেতে হবে, ভালোভাবে দেখতে হবে, এবং দেখেও আমি বুঝতে পারবো না যদি না আমার দেখার মতো চোখ এবং বোঝার মতো মন দুটোই থাকে। আশ্চর্যের ব্যাপার, আজকের ভারতবর্ষে এমন মানুষের সংখ্যা যত দিন যাচ্ছে তত বাড়ছে। ভাগবত বললেন দিল্লি শহরে তারা একটা বিশেষ কর্মসূচি নিয়েছিলেন, যারা আরএসএসের কট্টর বিরোধী এবং যারা ধম্মকম্মে যাদের মতিই নেই, সেই রকম 2000 জন নাগরিককে একত্রিত করে 2 দিন ব্যাপী একটা সম্মেলনে কথাবার্তা বলা। তার দাবি সম্মেলন শেষে এক বাক্যে উপস্থিত দর্শকেরা বলে গেছেন নাকি যে না, উই আর কনভিন্সড ইউ আর নট অ্যান্টি মুসলিম। ফলে যখনই আরএসএস কতটা মুসলিম বিদ্বেষী কতটা নয় এই প্রশ্ন করলে এই ধরনের জবাবই আপনারা পাবেন। প্রশ্নোত্তর পর্বে আরও চোখা চোখা জবাব দিয়েছেন তিনি, আমি ছিলাম না ফলে শুনিনি, কিন্তু পরে ভিডিওতে দেখলাম তিনি বলেছেন যে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আপনারা আসুন, আমাদের কাজকর্ম দেখুন, তারপরে যদি আপনাদের মনে হয় যে আমরা মুসলিম বিদ্বেষী তাহলে সেটা আপনাদের অভিমত, আপনারা সেটাই নিয়ে ফিরবেন। আর যদি না হয় তাহলে কিন্তু এই অপপ্রচারটা বন্ধ করতে হবে। দেখুন, দিচ্ছেন কিন্তু একটা চ্যালেঞ্জ, কিন্তু দেওয়ার ভাষাটা এত পরিশীলিত, বিনীত এবং রসবোধে সমৃদ্ধ যে আপনার চ্যালেঞ্জ শুনে গা জ্বালানি হবে না। আমাদের মুখ্যমন্ত্রীর ঘন ঘন চ্যালেঞ্জ শুনলে যেরকম গায়ে প্রায় বিছুটি পাতার মতো লাগে, এমনকি তার দলের প্রধানমন্ত্রীর কথা শুনলেও অনেক সময় মোহন ভাগবতের কথা শুনে
সেই রকম প্রতিক্রিয়া হওয়ার কোনো উপায় নেই। এরপরে আরএসএসের জন্ম এবং বৃদ্ধি, তার কর্মপন্থা কি ইত্যাদি বলতে গিয়ে তিনি ডাক্তার বলিরাম হেগড়েওয়ার তাকে নিয়েই বেশ অনেকক্ষণ ধরে কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন আরএসএসকে যদি বুঝতে হয়, সত্যিকারের বুঝতে হয়, তাহলে সবার আগে ডক্টর হেগড়েওয়ারকে বুঝতে হবে। তার জীবন, তার কার্যপ্রণালী, সমস্ত কিছু ভালো করে না পড়লে বা না বুঝলে আরএসএসকে চেনাই যাবে না। তার মানে একদিকে তিনি বলছেন আরএসএসকে চেনা সহজ নয়, অন্যদিকে তিনি সহজে কিভাবে আরএসএসকে চেনা যায় তার একটা উপায়ও বাতলে দিচ্ছেন, যে ডক্টর বলিরাম হেগড়েওয়ারের কথা স্মরণ করে বারে বারে। তার মতে ডক্টর হেগড়েওয়ার যদি না থাকতেন তাহলে আরএসএসের জন্মই হতো না। পরিষ্কার। তার মানে আরএসএসের জনকের নাম হেগড়েওয়ার, এবং হেগড়েওয়ার কি ধরনের কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে তার জীবন চলেছে তার অনেকগুলো নজির গল্পকথার ঢঙে তিনি এমনভাবে বললেন যেগুলো একবার শুনলে মানুষ চট করে ভুলতে পারবে না। দেখুন, হেগড়েওয়ার সম্বন্ধে আমি অল্প বিস্তর পড়েছি, এমন নয় যে আমি একদম, আমার দারুণ ফান্ডা আছে এ বিষয়ে। হেগড়েওয়ারের চাইতে সাভারকার নিয়ে অনেক বেশি লেখাপড়া করেছি, কিন্তু 2.25 ঘন্টার বক্তৃতায় মোহন ভাগবত আরএসএসের প্রতিষ্ঠাতা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির কথা উচ্চারণ করেননি। তার মানে এই নয় যে তিনি তাদের অবজ্ঞা করেছেন বা করতে চাইছেন, নাথিং লাইক দ্যাট। হেগড়েওয়ারের কথা স্মরণ করিয়ে দিয়ে তার জীবনযাপনের পদ্ধতি, তার কৃচ্ছ সাধনের কথা বলে তিনি একসঙ্গে দুটো জিনিস বোঝাতে চেয়েছেন, যে একজন আদর্শ সঙ্ঘী বলতে তিনি কি বোঝাচ্ছেন এতক্ষণ ধরে তার এত ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। একবার এই ডক্টর হেগড়েওয়ারের দিকে তাকালেই সেটা পরিষ্কার হয়ে যাবে। আমি এটুকু জানতাম যে ডক্টর হেগড়েওয়ার কলকাতায় মেডিকেল কলেজে পড়তে এসেছিলেন। তিনি খুব কৃতী ছাত্র ছিলেন, যদিও একেবারে শৈশবে ওই বিদর্ভে তখন প্লেগ হয়েছিল, প্লেগে তার বাবা মা দুজনেই মৃত্যু হয়। একটি অনাথ শিশু, তাকে বড় করেছিলেন প্রতিবেশীরা, কিন্তু ওই অবস্থার মধ্যেও স্কুলের সব পরীক্ষায় তিনি প্রথম হতেন, এবং স্কুল শেষের পরীক্ষায় যখন তিনি চোখ দাদানো ফল করলেন তখন তারই পাড়া প্রতিবেশীরা মিলে টাকা সংগ্রহ করে বলিরামকে পাঠালেন কলকাতায়, যাতে তিনি কলকাতা মেডিকেল কলেজে পড়ে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে পারেন। এছাড়াও ডক্টর হেগড়েওয়ারের আরেকটা অঘোষিত উদ্দেশ্য ছিল, সেটা হলো অনুশীলন সমিতিতে যোগ দেওয়া, এবং যতদিন কলকাতায় ছিলেন ততদিন তিনি অনুশীলন সমিতির সক্রিয় সদস্য ছিলেন। ফিরে যাওয়ার পরে হেগড়েওয়ার কখনো অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছেন, কখনো নানা রকম যে স্বাধীনতার পথে চলার যত রকম পথ
বলতে গেলে সব পথই সক্রিয়ভাবে নিজে ইনভলভড হয়ে তার স্বাদ বিশ্বাস যাই হোক অনুধাবন করে অগত্যা তিনি এই সিদ্ধান্তে আসেন যে আমাদের হয়তো ইংরেজ শাসন থেকে মুক্তি মিলেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা বুঝে উঠতে পারিনি যে সামান্য কজন হাতে গোনা ইংরেজ বণিক কি করে এসে এত বড় একটা দেশের প্রভুত্ব হাতে তুলে নিতে পারে, আর আমরা এত ক্লিবতার সঙ্গে সেখানে আত্মসমর্পণ করি। এই অনুসন্ধান থেকেই হেগড়েবারের এই উপলব্ধি হয় যে আরএসএস পরে এসেছে। তার বক্তব্য ছিল পারি না কেন, এবং পারি না বলেই আবার যদি আগামীকাল আরেকটা বিদেশি শক্তি এসে ভারত দখল করার চেষ্টা করে তাহলে একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হবে। তার আগে 500 বছর মোগলরা করে গেছে, মোগল, আফগান ইত্যাদি, তারও আগে খুন। তার মানে ভারতবাসীর ইতিহাস ইজ এসেনশিয়ালি এ হিস্ট্রি অফ ক্যাপিচুলেশন। এটা হেগড়েওয়ার তার মতো করে উপলব্ধি করেছিলেন, এবং একটা কন্টিনিউয়াসলি ক্যাপিচুলেটিং জাতি কেন এরম করে তার তত্ত্ব তালাশ করতে গিয়ে তার মনে হয়েছিল যে সমাজ স্বাধীনতা আন্দোলন নেতারা করেছে, কংগ্রেস করেছে, সাধারণ মানুষও তাতে পার্টিসিপেট করেছেন, কিন্তু সমাজ বদলায়নি। সমাজ বদলাতে পারে কিভাবে? যদি ব্যক্তি নির্মাণ সঠিক হয়। ব্যক্তি নির্মাণ সঠিক হলে তবেই তার সন্নিহিত যে পরিবেশ সেটা সঠিক হবে, তারপরে সমাজ সঠিক হবে, এবং এই আত্মশক্তিতে বলীয়ান সমাজই আসলে যে কোনো অশুভ বিদেশি শক্তির আগ্রাসন রুখতে সবচেয়ে কার্যকরী ওষুধ। ফলে তিনি রাজনীতির রাস্তায় আর না গিয়ে অনুশীলন সমিতিদের মতো বিপ্লবীদের রাস্তায় না গিয়ে স্বাধীন ভারতে, তখনও তো ভারত স্বাধীন হয়নি, এটা 1925 সালে তিনি করেছেন। দেখুন 1921 সালে এই মোহনদাস করমচাঁদ গান্ধী বলে একজন গুজরাটি আইনজীবী বম্বেতে এসে নেমেছিলেন। তার আগে পর্যন্ত কংগ্রেস ছিল অ্যারিস্টোক্র্যাট আর ব্যারিস্টোক্র্যাটদের সংগঠন। তারা আন্দোলন বলতে বুঝতো ইংরেজের কাছে প্রেয়ার আর পিটিশন। এই ভদ্রলোক এসে তার 3 পিস স্যুট পরিত্যাগ করে প্রায় একটা কৌপিন আর গায়ে একটা চাদর লাগিয়ে ভারতবর্ষকে মথিত করে দিলেন। স্বরাজের কথা বলে, অহিংসতার কথা বলে, এবং এমন পদ্ধতিতে তিনি ইংরেজদের চ্যালেঞ্জ করলেন যেখানে চারিত্রিক দৃঢ়তা ছাড়া সেটা সম্ভবই নয়। আর তার 4 বছর পরে হেগড়েবার তৈরি করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তার বাড়িতে তার কৃচ্ছ সাধনের ইতিহাস বলতে গিয়ে গতকাল মোহন ভাগবত বললেন তার একটা দোতলা বাড়ি ছিল ছোটোখাটো, সেখানে তার এক দাদা এবং বৌদি থাকতেন। দোতলার ঘরটা ছিল তার বৈঠকখানা। সেখানে হামেশাই
নানা গণ্যমান্য ব্যক্তি আসতেন, তাদের সঙ্গে তিনি কথাবার্তা বলতেন, আলোচনা করতেন। এইভাবে একদিন আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই অতিথিদের চায়ের ব্যবস্থা করতে তিনি নিচে একটা হাঁক পারলেন। হাঁক পেরে তার মনে হয়েছিল এবার চা আসবে, আসছে না আসছে না আসছে না। তারপরে তিনি কিঞ্চিত অবাক হয়ে গিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে তার বৌদির সঙ্গে দেখা হয়। তিনি জিজ্ঞেস করেন, ভাবি क्या हो गया, अभी तक चाय नहीं मिला। ভাবি তখন তাকে বলেন, চাটা হবে কি করে, চায়ের পাতা নেই, দুধ নেই, আমি না হয় চুলা জ্বালিয়ে দেব কাঠের টুকরো জোগাড় করে, কিন্তু দুধ চায়ের পাতা ছাড়া কি চা হয়? এইভাবে তার জীবন কেটেছে, বলতে গেলে কার্যত সন্ন্যাসীর জীবন। তার কথা শুনতে শুনতে আমার মনে হলো, দেখুন ওই সময়ের সমস্ত রাজনৈতিক পথের যারা পথপ্রদর্শক ছিলেন তাদের প্রত্যেকেরই জীবন একই রকম ছিল। বিপ্লবীদের জীবনও তাই ছিল, বামপন্থী রাজনীতি যারা করতেন তাদেরও ছিল, কংগ্রেস যারা করতেন নেহরুর আর গান্ধীজির নেতৃত্বে তাদেরও একটা বড় অংশের ছিল। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে হেগড়েওয়াট তার প্রজন্মের একজন খুব অতি উজ্জ্বল প্রতিনিধি। আরএসএস তো হলো, এরপরে আরএসএস করবেটা কি? যেই আসে সেই ডক্টর हेगड़ेवार जिज्ञेस करे, ठीक है लेकिन अभी क्या होगा। तार एक लाइनेर एकटू हेयाली मेशानो जवाब छिलो, आरएसएस कुछ नहीं करेगा, फिर भी कुछ नहीं छोड़ेगा। এই যে একটা পান আছে, কিন্তু कुछ नहीं करेगा कुछ नहीं छोड़ेगा। একটা সংগঠনের লিটমাস যদি এটাই হয় তাহলে সেটাকে বোঝা তো অতিশয় দুর্বোধ্য হবেই। এবং সেখান থেকে বাড়তে 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 আজকে আরএসএস এর গোটা ভারতবর্ষে 1,13,000 না 30,000 সেবামূলক প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ আরও তো প্রাথমিক স্বাস্থ্য এসব তো আছেই, আরও অসংখ্য কর্মকাণ্ডে আরএসএস নিবিড়ভাবে জড়িত। আমার জানা ছিল না, তার মুখেই প্রথম শুনলাম আরএসএস এর সমস্ত শাখা, আরএসএস স্বয়ং, তারা সম্পূর্ণভাবে আর্থিকভাবে স্বয়ংশাসিত। তারা কোথাও কোনো সরকারের কাছ থেকে একটি পয়সাও সাহায্য নেন না। ভাগবত বললেন, আগে অসম্ভব কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে আমাদের যেতে হতো, এখন তুলনায় অবস্থা ভালো, তবু বছরের 3-4 মাস এর মধ্যেই আমাদের টানাটানির মধ্যে পড়তে হয়। এবার বলে তিনি শেষ অংশে এলেন যে শতবর্ষে আরএসএস কি করবে। সেখানে মানব গঠনের প্রক্রিয়ার 5টি উপদেশ তিনি দিলেন, যেগুলো শুনতে আমার চমৎকার লাগলো। কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হলো এটা তো সবারই করা উচিত। যেমন তিনি শুরুই করলেন যে আজকাল বাচ্চারা কথা বেশি বলে না, তারা কথা বলে মোবাইলের সঙ্গে।
কিন্তু সেটা মোটেই অভিপ্রেত নয়। কিন্তু তার জন্য বাচ্চারা দায়ী নয়, দায়ী হচ্ছে তাদের অভিভাবকরা, যারা বাচ্চাদের জন্য কোনো সময়ই দেয় না। সময় যদি দিত, তাদের সঙ্গে যদি বসে নিয়মিত দুদণ্ড গপ্প করত, তাহলে বাচ্চারা বাবা মার আকর্ষণ ছেড়ে কিছুতেই মোবাইলে নিবদ্ধ হতো না। অতএব কি করতে হবে? পরিবার সবার আগে, এবং সপ্তাহে কদিন নিয়ম করে বাচ্চাদের সঙ্গে কতক্ষণ কাটাতে হবে, তারপরে প্রতিবেশীদের কিভাবে ধীরে ধীরে তার মধ্যে যুক্ত করতে হবে, ইত্যাদি এবং ইত্যাদি। এটা হচ্ছে একটা গার্হস্থ্যের, বলতে পারেন একটা আইডিয়াল গার্হস্থ্যের গাইডলাইন। সেটা নিয়ে বিস্তারিত বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। 2.25 ঘন্টা বক্তৃতা শেষে মোহন ভাগবতের কথা শুনে শ্রোতা হিসেবে আমার আই ওয়াজ মাইটি ইমপ্রেসড। কিন্তু তাই বলে কি আমার সব প্রশ্ন চলে গেল? আমার একটা প্রশ্নই সবচেয়ে মনে এখনো জাগ্রত এবং থাকবে আমার সঙ্গে। সেটা হলো, সরসঙ্গ চালক বললেন যে বিজেপির প্রিজম থেকে আরএসএসকে দেখা ঠিক হবে না। এই কথাটা কতটা সত্যি বাস্তবায়িত হয় তা নিয়ে আমার মনে ঘোরতর সন্দেহ আছে। কেন বলি? বিজেপি সংগঠনটা একেবারে সর্বোচ্চ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সর্বত্র দেখবেন সাংগঠনিক সম্পাদকের পদটা আরএসএসের জন্য নির্ধারিত থাকে। কেন থাকে? যদি বিজেপির সঙ্গে সম্পর্ক রহিত হয়, এবং যে কোনো পার্টির তো অর্গানাইজেশনাল সেক্রেটারি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্লেজ এ পিভটাল রোল। তাহলে বিজেপি আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত না আরএসএস ডেপুটেশনের লোকেদের পাঠায়, এ তো আমি বুঝতে পারলাম। 2 নম্বর কথা, জেপি নাড্ডা একটু ঔদ্ধত্য দেখিয়ে একবার বলেছিলেন যে বিজেপি ইজ নাও টু বিগ টু ইভেন নিড আরএসএস সাপোর্ট। তার পরিণতিতে কি হয়েছিল সেটা সবচেয়ে বেশি নরেন্দ্র মোদী টের পেয়েছে। 2024 লোকসভা নির্বাচনে এই যে তার দল, তার এত জনপ্রিয় নেতৃত্ব সত্ত্বেও একক গরিষ্ঠতা থেকে বেশ কিছুটা পিছিয়ে রইল, তার সবচেয়ে বড় কারণ আরএসএস বিজেপিকে সবক শিখিয়েছিল। মহারাষ্ট্রে, আরো অনেক জায়গায়। তার মানে যদি বিজেপির কাছ থেকে প্রত্যাশা না থাকে, উভয়ের মধ্যে সিম্বায়োটিক রিলেশনশিপ না থাকে, তাহলে আরএসএসের কি দায় পড়েছিল হঠাৎ করে 2024 ভোটে বিজেপিকে কোল্ড শোল্ডার করা? আর সবশেষে যেটা বলি, দেখুন, বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল বলে আমরা জানতাম, কিন্তু ইদানিং দেখতে পাই সেখানে দলের সভাপতি বছরের পর বছর পদে বসে আছেন, এবং এখন যেমন জেপি নাড্ডা আছেন, তিনি নট নরণচরণ, নট কিচ্ছু। এটা কংগ্রেসই ব্যাধি।
এই ব্যাধি থেকে কিন্তু বিজেপি মুক্ত ছিল। হচ্ছে না কেন? কোথায় আটকাচ্ছে? এটা অবশ্যই বিজেপির কোনো নেতা বা আরএসএসের নেতা প্রকাশ্যে স্বীকার করবেন না, কিন্তু ইট ইজ অ্যান ওপেন সিক্রেট যে হতে পারছে না, কারণ পরবর্তী সভাপতি কে হবে সে ব্যাপারে আরএসএস এবার নির্ণায়ক ভূমিকা নিতে চায়। সেখানেই নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের সংঘাত। অতএব একটাকে বিযুক্ত করে যেমন আরেকটাকে দেখা যাবে না, বা আলাদা আলাদাভাবে তাদের কাজের ক্ষেত্র যাই হোক না কেন, মা আর সন্তানের যে সম্পর্ক, আরএসএস এর সম্পর্ক বিজেপির সঙ্গে একেবারে তাই। সুতরাং এইটুকু কৌতূহল বা উৎসুক্য বা প্রশ্ন যাই বলুন, এটা মাথায় করেই আমি ঢুকেছিলাম। এর কোনো সদুত্তর না পেয়েই ফিরে এসেছি। কিন্তু তার মানে এই নয়, এই যে অ্যালিসের মতো ওয়ান্ডারল্যান্ডে আমার ঘুরে বেড়ানো, টিল আই রিচ দ্য র্যাবিট হোল, আমার খুব ব্যর্থ হয়েছে, বা আমি নিজেকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত বলে মনে করছি। বরং বোঝার ক্ষেত্রে অনেকখানি সাহায্য করছে মোহন ভাগবতের এই শতবার্ষিকী বক্তৃতা। ভালো থাকবেন, নমস্কার।